Hi students, Assalamu alaikum. I'm so excited to see all of you. একদম শুরু থেকে জয়েন করেছো। আশা করি আরো অনেকেই চলে আসবে। I'm eagerly waiting to see all of you. এই মুহূর্তে 150 মানুষ আছে, আরো বাড়তে থাকবে, আরো সবাই জয়েন করতে থাকো। এবং এখানে যে খুব সিরিয়াস পড়াশোনা হবে সেটা কিন্তু আমি বলছি না। আমরা এখানে যেটা করব মূলত কি করব? কোর্সটা কি নিয়ে? রিভিশন নিয়ে, তাই না? আমরা এখানে যেগুলো পড়ছি সবগুলো কিন্তু আগে থেকেই জানি। অনেকে শিখতেও আগে থেকে ছিলে, তোমরা কিন্তু এগুলো সম্পর্কে জানো। এখন আমরা ঝালাই করে রাখবো, কারণ হলো এই কথাটা সবসময় মনে রাখবে। কি মনে রাখবে? পারফেকশন বলতে কিচ্ছু নাই, দ্যাটস ট্রু, বাট ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল, তুমি যদি চাও যে পরীক্ষায় একদম কাঙ্ক্ষিত ফলাফল পাবে, তাহলে কি কি দরকার বলো তো? আমি বলবো প্রথমে দরকার হলো প্র্যাকটিস। অর্থাৎ আমি পারি এটা ভেবে বসে থাকবো না, বারবার আমি অনুশীলন চালিয়ে যাব। সেকেন্ড কি দরকার? বারবার করতে হবে না, রেপিটিশন। একবার না, দুইবার না, তিনবার না, 100 বার করতে হবে। সেই যে সুন্দর একটা কবিতা আছে না, আমরা যেটা বলি, পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। 5 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো যত নাবার, একবার না পারিলে দেখো শতবার। সো তোমরা যারা ফিল করো যে ভাই আমি তো এই সাবজেক্টে অনেক উইক, ওইটা তো কিচ্ছু পারি না, এটা বারবার গুলিয়ে ফেলি, ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং আসে না, বানান ভুল হয়, দ্যাটস অল আই হ্যাভ টু সে টু ইউ, রিপিটিশন। লাস্ট এটা হলো ডিসিপ্লিন। তুমি অনেক ট্যালেন্টেড একটা মানুষ হতে পারো, কিন্তু তুমি, হ্যাঁ কয়দিন আমি খুব প্র্যাকটিস করছি ভাইয়া, আমি 2 সপ্তাহ খুব সিরিয়াস ছিলাম, তারপর হাল ছেড়ে দিলাম, এটা হলে হবে না। ডিসিপ্লিন বলতে আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্য রকমের। আমার মনে আছে ঈদের দিনও পড়াশোনা করছি। কেন করছি? কেউ কেউ থাকে অনেক ট্যালেন্টেড, তার অল্প পড়লেই হয়ে যায়। আমার ক্ষেত্রে হয়তো অত ট্যালেন্ট আমার নাই, আমার বেশি পড়তে হবে। So, আমি এটা কেন করলাম তুমি খেয়াল করে দেখবা। তুমি যদি দৌড়াতে যাও, একটু দৌড়ালে বুকে ব্যথা করবে, শ্বাস নিতে পারবা না, পায়ে খিঁচ ধরে যাবে। বা যখন তুমি রেগুলার দৌড়াবা, একটু একটু করে শরীরে সয়ে যায়, তখন দেখবা যে প্রেশারটা তুমি নিতে পারছো। আবার যদি 1 সপ্তাহ বিরতি দাও, দেখবা পারবা না, আগের মতো বুকে ব্যথা শুরু হয়ে যাবে। এই জন্য পড়াশোনাটা হচ্ছে একটা মোমেন্টাম, একটা গাড়ির চাকার মতো। চাকা যত জোরে চলতে থাকবে, তত মোমেন্টাম বিল্ড হতে থাকবে। আর যদি তুমি একবার হঠাৎ করে ব্রেক করো, দেখবে এখন আর গাড়িটা চলতে চাইছে না। তো এই জন্য অনেক ছুটি ছাড়া থাকতে পারে, এখানে বেড়াতে যাচ্ছে ওরা, ওখানে ঘুরতে যাচ্ছে, ঠিক আছে, সামটাইমস ইউ নিড টাইম ফর রিফ্রেশমেন্ট, বাট এটা মাথায় রাখবা যে পড়াশোনার ফ্লোটা একবার যদি ছুটে যায়, আবার নিয়ে আসাটা অনেক কঠিন। তাহলে কি করতে হবে? ফার্স্ট অফ অল প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। পড়াশোনা কি কি শেখা তোমরা জানো, 9-10 পড়ে এসেছো, শিওর ক্লাসে অনেকে ছিলে, তোমরা জানো। সেটা অনুশীলন করতে হবে, বারবার করতে হবে রিপিটিশন, এবং জিনিসটা ডিসিপ্লিনের সাথে করতে হবে। ইউ হ্যাভ সেভারাল মান্থস অ্যাহেড অফ ইউ। যারা দুর্বল আছো, এটা মনে করার কোনো কারণ নেই যে আয় হায় আমি তো অনেক পিছানো, পারবো না। অবশ্যই পারবা, ডিপ্রেসড হওয়ার কিছু নাই। যারা অনেক ভালো অবস্থানে আছো, আরে আমি তো সবই পারি, আমার কেউ ঠেকাতে পারবে না, ওভার কনফিডেন্ট হওয়ার কোনো উপায় নাই, কারণ প্রচুর টপার স্টুডেন্ট কিন্তু এসএসসি তে পায় নাই। কেস ইন পয়েন্ট, তোমাদের সবার প্রিয় আরিফ ভাই নিজেই গল্পটা বারবার বলেন, তিনি কিন্তু স্কুলে ফার্স্ট বয় ছিলেন। আনফরচুনেটলি বোর্ড এক্সামে যে কোনো কারণেই হোক তার কিন্তু এ প্লাস আসে নাই। এখন তাই বলে কি তিনি হেরে গেলেন? না, তিনি তার যোগ্যতা প্রমাণ করেছেন, কিন্তু এই মুহূর্তে তোমার পরীক্ষাটা হলো এসএসসি এক্সাম, সেখানে তো অবশ্যই তোমার এটা আদায় করে আনতে হবে, জিপিএ 5, তাই না? সুতরাং এই 3টা পয়েন্ট মাথায় রাখবে। উইথ দ্যাট ইন মাইন্ড, লেটস স্টার্ট আওয়ার ক্লাস ফর টুডে, প্যারাগ্রাফ এন্ড ডায়ালগ রাইটিং. A lot of you were with us in the previous class, which was the free class. 1 ঘন্টা ছোট্ট করে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, and I told you today we're going to discuss in details, right? So let's see regarding your writing part. As you can see, paragraph 10 mark, dialogue 10 mark, story, formal, informal letter, email, graph and chart, এগুলো আমরা পরে দেখব। এটা নিয়েও কনসার্ন থাকে ভাই এটা কবে পড়াবেন, ওইটা কবে পড়াবেন। হ্যাভ ট্রাস্ট ইন আস, আমরা সিলেবাসটা ওইভাবে সাজিয়ে রেখেছি, যেটা যখন পড়ানো সবই পড়ানো হবে। তাহলে আমরা কি করব, এখন যেটা পড়ছি এটাতে ফোকাস করব। এই ফোকাস জিনিসটার জন্যই কিন্তু খেয়াল করে দেখো কমেন্ট সেকশনটা অফ করে রাখা। কেন? কমেন্ট অন থাকলে ভাল লাগে, এতগুলা মানুষ আছো, সবাই হয়তো কেমন আছো ভাইয়া, কেমন যাচ্ছে সবকিছু, আমারও ভাল লাগে যে তোমরা কেমন আছো জিজ্ঞেস করতে।
বাট এখন লাস্ট মোমেন্টে এসে আমাদের সৌজন্য বিনিময়ের সময় নাই। আমরা সবই জানি, এখন আমাদের খুব ফোকাস করতে হবে এই শেষ সময়টা সুন্দরভাবে কাজে লাগানোর জন্য, তাই না? সুতরাং আমি একটা কথাই বলবো, কোর্সের শুরুতে অনেক সিরিয়াস সবাই থাকি, অনেক আগ্রহ নিয়ে জোশ নিয়ে ক্লাসগুলো করি। যত দিন যেতে থাকে অ্যাটেন্ডেন্স কমতে থাকে, আগ্রহ কমতে থাকে। এটা করলে হবে না, কারণ কি বলেছিলাম 3টা পয়েন্ট: প্র্যাকটিস, রিপিটিশন, ডিসিপ্লিন। লাস্টের পয়েন্টটা ডিসিপ্লিনটা থাকতে হবে, ওইটা হারাই ফেলে কিন্তু সর্বনাশ। যে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্লাস করবে, সবগুলো এক্সাম দিবে, সবগুলো যে প্র্যাকটিসের ম্যাটেরিয়াল আছে সেগুলো কাজে লাগাবে, সে অবশ্যই ভালো করবে, ভালো না করার কোনো কারণ নাই। এখানে রকেট সায়েন্স নাই তোমার সিলেবাসে যে আল্লাহ এটা কেমনে করে জানে, তুমি সবই জানো, সবই পড়ে আসছো। তাহলে এখন আমরা প্যারাগ্রাফ ডায়ালগ নিয়ে যেন জীবনে কোনোদিন মিস্টার বিনের মতো অবস্থা না হয় এক্সাম হলে, সেই ব্যাপারটাই নিশ্চিত করবো, তাই না? সুতরাং প্যারাগ্রাফ নিয়ে অনেকেরই প্রশ্ন আছে, আবার সেই প্রশ্নগুলো উত্তর আমরা অনেকবারই দিয়েছি। আজকে আবারও একবার ঝালাই করে রাখবো, যেন কোনো কনফিউশনের জায়গা না থাকে, মিস্টার বিন যেন আমরা কেউ না হই। ওকে, সো এই জিনিসগুলো নতুন কিচ্ছু না, আমরা সবই জানি, সবই জানি, তাই না? লাস্ট ক্লাসেও বলেছিলাম যে প্যারাগ্রাফ, আমরা কিন্তু এটা মাথায় রাখবো, কেউ প্যারাগ্রাফের ভিতরে আলাদা প্যারা দিবে না যে 3 লাইন 4 লাইন, কোনো গ্যাপ থাকবে না, পুরোটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত টানা হবে, তাই না? কিন্তু এর ভিতরে লেখাটা তুমি ছোট ছোট ভাগ করতে পারো। কিভাবে? আমি টানা লিখে গেলাম, কিন্তু শুরুতে আমি টপিক সেন্টেন্স রাখলাম, সেটা মাধ্যমে কি মূলত ডেফিনিশন, হোয়াট এম আই রাইটিং অ্যাবাউট, সেই জিনিসটা আমি সুন্দর করে তুলে ধরলাম। একটা কথা সবসময় মাথায় রাখবে, টিচার যখন তোমার খাতাটা দেখেন, এই যে ধরো টিচার 300টা খাতা একসাথে দেখতে বসছেন, তিনি কিন্তু সবটা পড়ে দেখবেন না, বা পড়ার সময়ও নাই ওনার। উনি খেয়াল করে দেখবে তোমার খাতার একদম শুরু, স্টার্ট পয়েন্ট, আর একদম এন্ড পয়েন্ট, এই দুটো ব্যাপার সবচেয়ে মনোযোগ দিয়ে দেখবেন। এই দুটো যদি সুন্দর হয়, একদম ঝাঁকানাকা হয়, তোমার মার্কটা অটোমেটিকলি বেড়ে যাবে। বলতে পারো ভাইয়া কি আর এমন বাড়বে, 1 মার্ক বাড়বে না। যখন আমি ফিল করলাম যে এই শিক্ষার্থী খাতাটা ভালো, সেটা প্যারাগ্রাফ হোক, স্টোরি হোক, ইনফর্মাল লেটার হোক, ইমেল হোক, যাই হোক না কেন, সবগুলোতে আমি 1 মার্ক করে বেশি দিলাম, তাহলে খেয়াল করে দেখো তোমার কতগুলো মার্ক বেড়ে যাচ্ছে। ঠিক একইভাবে তোমার যদি শুরু থেকে বা শেষে ভুল থাকে, ইমপ্রেশন খারাপ হয়ে যাবে, তাই না? সুতরাং ইউ হ্যাভ টু এনশিওর যে শুরুতে টপিক সেন্টেন্সে খুব সুন্দর করে দিচ্ছ, লাস্টে কনক্লুশনটা খুব সুন্দর করে দিচ্ছ। এই দুটো যদি এনশিওর করতে পারো, তোমার মার্কটা অনেক ভালো হবে। ঠিক আছে? তাহলে এখন টপিক সেন্টেন্সে কি করবো ভাইয়া? ওই যে বললাম, ইউ হ্যাভ টু ডিফাইন, তাই না? ডিফাইন করতে হবে। তারপর আমরা চলে যাব সাপোর্টিং ডিটেলস কিংবা বডি। এগুলো সবই জানো তোমরা। আমরা একটা এক্সাম্পল দেই, ধরো বলতে পারি লোডশেডিং। হোয়াট ইজ লোডশেডিং? এটাকে ভাইয়া ডেফিনিশন মুখস্থ করবো? মুখস্থ করার কোনো দরকার নাই। আমি সবসময় বলি, যদি মুখস্থ করতে যাও তুমি কিন্তু কয়টা মুখস্থ করবা? এত কিছু মাথায় ঠেসে রাখা যায়? যায় না। ইউ হ্যাভ টু ট্রাই টু লার্ন ফ্রম ইউর সেলফ, নিজের মতো করে লিখতে জানা। চলো চেষ্টা করি। লোডশেডিং মানে কি? মানে হলো আমার যে পরিমাণ বিদ্যুৎ দরকার সেটা পাচ্ছি না, তার থেকে কম পাচ্ছি, তাহলে কি বলা যায়? শর্টেজ অফ ইলেকট্রিসিটি। কিসের প্রেক্ষিতে? ডিমান্ডের সাথে সাপ্লাই মিলছে না। লোডশেডিং মিনস দ্য শর্টেজ অফ ইলেকট্রিসিটি when demand is more than supply and hence certain areas do not get electricity. মোটামুটি কিন্তু হয়ে গেল, খুব সুন্দর হলো তা না, একদম গাইড বইয়ে যেভাবে লিখে সেটা হলো না, কিন্তু আমি লিখতে পারলাম কিন্তু, তাই না? এইবার আমি চলে যাব সাপোর্টিং ডিটেলসে। সেখানে আমি কি করব বলতো? এই যে একজন শিক্ষকের মুখটা আঁকলাম, তার হাত পা আছে, তাই না? লোডশেডিং সম্পর্কে আমি আরো বিস্তারিত বলবো, গাছের ডালপালার মতো। দ্যাট ইজ দ্য সাপোর্টিং ডিটেলস। এখানে কি কি বলতে পারি বলতো? কিচ্ছু মুখস্থ করা লাগবে না, চিন্তা করো। লোডশেডিং কি সেটা আমি বললাম, এবার বলবো লোডশেডিং কোথায় হয়, কেন হয়, কিভাবে হয়, সেটা হলে আমাদের কি কি ক্ষতি হয়। অর্থাৎ আমরা যদি ডব্লিউএইচ কোয়েশ্চেনের কথাটা ভাবি, সেখানে কি কি আছে? হু, হোয়াট, ওয়্যার, ওয়াই, হাউ। বলতে পারো ভাই হাউ তো ডব্লিউএইচ না, কিন্তু সামহাউ এটাও কনসিডার করা হয়। কে, কোথায়, কেন, কিভাবে, কখন। নিজেকে প্রশ্নগুলো করো। যে কোনো টপিকে আসুক তোমার পরীক্ষা, বললো যে ধরো যে মোবাইল দেখার অ্যাডিকশন, তুমি বলো যে কেন অ্যাডিকশনটা হয়, কিভাবে হয়, কোথায় শুরু হয়, কি কি ক্ষতি হয়।
আমি কিন্তু এটা করলে সাপোর্টিং ডিটেলসটা মোটামুটি কিন্তু হয়ে গেল, তাই না? ঠিক আছে, এইবার আমরা এটাও মাথায় রাখবো যে ভালো দিক খারাপ দিক সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, তাই না? অর্থাৎ লোডশেডিং এর খারাপ দিকগুলো কি কি বলতো? 3-4টা পয়েন্ট বের করার চেষ্টা করি। তুমি একজন স্টুডেন্ট, সো তুমি বলতে পারো স্টুডেন্টস সাফার বিকজ অফ লোডশেডিং অ্যাজ দে ক্যানট স্টাডি। অন্ধকার হয়ে থেকে পড়তে পারে না। তারপর শুধু স্টুডেন্টের হয় না, হাসপাতালে হতে পারে অপারেশনস আর স্টপড বিকজ অফ লোডশেডিং। কলকারখানা মিলস এন্ড ফ্যাক্টরিজ ক্যানট প্রডিউস দেয়ার গুডস বিকজ অফ লোডশেডিং। তারপর বাসায় রান্না বান্না করে না, বলতে পারি যে হাউস ওয়াইফস অর পিপল অ্যাট হোম ক্যানট প্রপারলি কুক দেয়ার ফুড বিকজ অফ লোডশেডিং। আবার এই যে খাবার যে রান্না করে ফ্রিজে থাকে, ফ্রিজে যদি কারেন্ট না থাকে খাবার তো নষ্ট হয়ে যাবে। ফুড স্টোরড ইন রেফ্রিজারেটর দে গেটস কি পচে যাওয়া, স্পয়েলড বলা যেতে পারে, তাই না? রটেন বলা যেতে পারে, ফুডস গেট রটেন হুইচ আর স্টোরড ইন দ্য রেফ্রিজারেটর। তার মানে তুমি কিন্তু ভেবে ভেবে 6, 7, 8, 10টা পয়েন্ট বের করে ফেলতে পারছো। এইটাই আমরা যদি মেনশন করে দিই, সুন্দর একটা প্যারাগ্রাফ হয়ে গেল না? লাস্টে আমরা কি করব বলতো? সচেতনতা কিংবা করণীয়। এই যে কেউ কেউ বলছে যে ভাইয়া প্রশ্ন থাকে যে প্যারাগ্রাফ কিভাবে লিখবো, ন্যারেটিভ প্যারাগ্রাফ কিভাবে লিখবো, খারাপ টপিকে কিভাবে লিখবো, ভালো টপিকে কিভাবে লিখবো, সবগুলো ঘুরে ফিরে কিন্তু একই প্যাটার্ন। অর্থাৎ আমি শুরুতে জিনিসটাকে সংজ্ঞায়িত করলাম, ডেফিনিশন দিলাম, তারপর গাছের শাখা প্রশাখা বিস্তারিত করলাম, আরো হু, হোয়াট, ওয়ার, ওয়াই, হাউ এগুলো নিয়ে বললাম। তারপর আমি আসবো সচেতনতা কিংবা করণীয়। আমাদের কি সচেতনতা? উই শুড বি অ্যাওয়ার অফ নট, কি বলতে পারি, কারেন্ট অপচয় করে ঠিক না, মিস ইউজিং ইলেকট্রিসিটি, অনেকে কি করি খামাখা এসিটা ছেড়ে রাখি, খামাখা লাইটটা জ্বালিয়ে রাখি, এটা খারাপ না? আমাদের জায়গা থেকে এটা ইমপ্রুভ করা উচিত না? এটা বলতে পারি। অলসো উই শুড রেজ অ্যাওয়ারনেস এগেইনস্ট মিসইউজ অফ ইলেকট্রিসিটি, সবাইকে সচেতন করি, শিখাই, তাহলেই তো এই জিনিসটা কমবে। কিন্তু শুধু আমরা করলে হবে? সরকারের এগিয়ে আসা উচিত। যে কোনো বিষয়ে আমরা কিন্তু সরকারকে উল্লেখ করতে পারি, গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস ইন অর্ডার টু রিডিউস দ্য মিসইউজ অফ ইলেকট্রিসিটি, এগুলো বলে দিতে পারি, তাই না? তাহলে কিন্তু হয়ে গেল। ফেসবুকে যারা আছো খুবই ভালো, ভাল লাগছে এতগুলো মানুষ আছো। তবে আমরা কিন্তু অ্যাপে যেহেতু ক্লাসটা নিচ্ছি, তোমরা অ্যাপে অবশ্যই থাকবে। আর যদি ফেসবুকে কমেন্ট করতে চাও, ভেরি গুড, কারণ অ্যাপে তো আমরা কমেন্টটা বেশি ডিস্ট্রাকশন হয়ে যায় দেখে বন্ধ করে রেখেছি, ফেসবুক কিন্তু ওপেন। ঠিক আছে, সো তাহলে আমরা সচেতনতা করণীয় নিয়ে বুঝলাম। লাস্টে কি করব? টিচার কোন দুটো জিনিস দেখে? বিগিনিং, এন্ডিং। তো লাস্টে আমরা ওটাই বলবো, লোডশেডিং creates great harm for our country, for our society, for our economy, everything. We should collectively raise awareness against it and ensure that load shedding gets mitigated. মোটামুটি 2 লাইনে বলে দিলাম যে আমাদের সবার সচেতন হওয়া উচিত, সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, তাহলে এই সমস্যাটা আমরা দূর করতে পারবো, ঠিক কিনা? আমরা মোটামুটি খসড়া আইডিয়া পেলাম না? খসড়া একটা আইডিয়া পেলাম, কিন্তু জিনিসটা শুনতে যত সহজ লাগলো তারপরে কিন্তু অতটা সহজ লাগে না। এখন আরেকটু ভেঙে দেখি। টপিক সেন্টেন্স বুঝলাম তো, ডেফিনিশন 2-3 লাইন হতে পারে, 1-2টা সেন্টেন্স হতে পারে, মোটামুটি 1-2 বাক্যে মূল কথাটা তুলে ধরা, কি নিয়ে লিখছো। বডিতে কি বললাম? শাখা প্রশাখা। আমরা মূলত বলতে পারি WH কোয়েশ্চেন, অর্থাৎ কে, কখন, কোথায়, কিভাবে, কেন, সেগুলো উত্তর দিয়ে দিলাম, আমার কিন্তু সেটা হয়ে গেল। আর যদি পজিটিভ টপিক হয় তখন আমি উৎসাহমূলক বলতে পারি যে আমাদের সবার এগুলো করা উচিত। নেগেটিভ টপিক হলে আমাদের কারো করা উচিত না, আমাদের সচেতন হওয়া উচিত এটার বিরুদ্ধে, সেটা বলতে পারি। আর সরকারের কি করা উচিত সেগুলো বলে দিলাম। লাস্টে আবার শুরুতে যেরকম বলেছিলাম লাস্টেও সেরকমই বলে দিলাম। আমার প্যারাগ্রাফ কমপ্লিট। এখন খুব কমন কিছু কোয়েশ্চেন তোমাদের থাকে, সেগুলো হচ্ছে ভাইয়া প্যারাগ্রাফ কয় পৃষ্ঠা লিখবো? কারো হাতের লেখা হবে একদম খেজুরের মতো বড় বড়, কারো হাতের লেখা হবে একদম ছোট ছোট। সো কয় পৃষ্ঠা সেটা আসলে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো তোমার লেখাটা কেমন হচ্ছে। পেজ দিয়ে না, লেখার কোয়ান্টিটি কোয়ালিটি দিয়ে। তারপরে যদি স্ট্যান্ডার্ডটা ধরি যে কতটুকু হলে ভালো হয়, আমি বলবো 2.5 পেজ হলে খুবই সুন্দর, 2.5 থেকে 3 পেজ। কেমন? এটা কিন্তু ভ্যারি করে। ধরো আমি ছিলাম আইডিয়াল স্কুলে, সেখানে 6 পেজের প্যারাগ্রাফ লিখতে পারে প্রচুর স্টুডেন্ট আছে, অনেক ফাস্ট লিখতে পারে, তার ইংরেজিতে অনেক ভালো। আবার কেউ থাকবে ভাই আমি লিখতে গেলে কলমটা করে ভেঙে যায়, একদম পারি না লিখতে, সব রকমই থাকবে, তাই না? তারপরে তুমি 2 পৃষ্ঠার কম লিখো না, 2 পৃষ্ঠা লেখাটা উচিত মিনিমাম, হাতের লেখা ছোট হোক বা যেমনই হোক না কেন। 2.5 পেজ লিখলে স্ট্যান্ডার্ড, 3 পেজ লিখলে একদম পারফেক্ট। মাথায় রাখলাম? হুম।
সেকেন্ড হলো, একটা খাতা যখন টিচার দেখে হাতে লেখাটা সুন্দর হলে অটোমেটিকলি ভাল লাগে। সবার হাতে লেখা সুন্দর হবে না, আমার নিজের হাতে লেখা যথেষ্ট বিচ্ছিরি। তখন কি করা যায় বলতো? ধরো সব মানুষ কিন্তু দেখতে সুন্দর না, তাই না? আল্লাহ সবাইকে সমান করে বানাননি। এখন আমি দেখতে অসুন্দর হতে পারি, কিন্তু আমার হাতে কি আছে বলতো? আমি সুন্দর করে চুলটা হেয়ার স্টাইল করতে পারি, জামা কাপড় সুন্দর করে পরতে পারি, আমার দাড়ি খুব সুন্দর করে রাখতে পারি, আমার ফিটনেসটা মেনটেন করতে পারি। এগুলোর মাধ্যমে আমি যদি দেখতে সুদর্শন নাও হই, আমার অ্যাপিয়ারেন্সের মাধ্যমে আমি নিজেকে সুন্দর প্রেজেন্টেবল ওয়েতে সবার সামনে উপস্থাপন করতে পারি, তাই না? ঠিক সেরকম ভাবে তোমার হাতের লেখা খুবই বিচ্ছিরি, দেখলে ঘৃণা লাগে, ইস, কিন্তু তুমি গুছায় লিখলে, লাইনগুলো এরকম রেল লাইনের মতো বাঁকা হয়ে গেল না, সোজা থাকলো, তাই না? লেখাটা ক্লিয়ার থাকলো, কাটাকাটি থাকলো না, টিচারে অটোমেটিকলি ভালো লাগবে যে ও সুন্দর করে গুছিয়ে লিখেছে, আমার পড়তে আরাম হচ্ছে, আমি মার্ক দিব। কেমন? So, আমরা 2.5 থেকে 3 পেজ লিখবো এবং পরিচ্ছন্ন ভাবে লিখবো, কাটাকাটি যতটা সম্ভব কম করা যায় সেভাবে লিখবো। এগুলো মাথায় থাকলো। আর ভাই কি লিখবো জানি না, সেটা তো আমরা বললামই, শুরুতে ডেফিনিশন দিচ্ছি, তারপর হু, হোয়াট, ওয়্যার, ওয়াই, ওয়েন, এই কে, কেন, কোথায়, কখন, এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। তারপর ভালো টপিক হলে এনকারেজিং কথা বলছি, আমাদের সবারই এটা করা উচিত। খারাপ টপিক হলে আমরা বলছি আমাদের সচেতন হওয়া উচিত। তারপর আমরা সরকারি প্রসঙ্গটা আনছি যে সরকার এগুলো সম্পর্কে যেন মাথায় রাখে। লাস্টে আমরা আবারও কনক্লুশনে বলছি, ভালো হলে আমরা সবাই করি, খারাপ হলে আমরা সবাই অ্যাভয়েড করি। এই যে লামিয়া যেরকম 5 পেজ লিখেছে, 5 পেজের দরকার নাই। যেটা বললাম, যে জিনিসটা যতখানি, মাগরিবের নামাজ 3 রাকাত কেউ যদি ভাবে আমি 10 রাকাত পড়বো, তাহলে কিন্তু হবে না। প্যারাগ্রাফ 3 পেজ লিখলেই যথেষ্ট, এর বেশি লেখার দরকার নাই। সুন্দর করে লিখবো, যতটুকু লিখো। এইবার অনেকে বলছে ভাইয়া সবে বুঝলাম, লিখতেও পারি, সবই জানি, আমাকে সাজেশন দেন। আমি একটা কথাই বলবো যে সাজেশন সাজেশন এই জিনিসটা ঠিক না। কেন ঠিক না জানো? কারণ হলো, তুমি একদম হট টপিক সাজেশন, ফাটাফাটি 5 স্টার সাজেশন নিয়ে গেলে পরীক্ষায় কমন পড়লো না, হতেই পারে, দেয়ার ইজ নো গ্যারান্টি। তখন কি করি? এই কি সাজেশন দিচ্ছে, কমন পড়লো না। আমার এক বন্ধু ছিল নটরডেমে থাকতে, যে পরীক্ষায় খারাপ করে ফেল করে বাসায় এসে মাকে বলে, মা তুমি কি দোয়া করলাম মোনাজাতে, আমি পাশই করতে পারলাম না। এটা কি তার মায়ের দোষ? তো এটা তো আসলে দোষ দিয়ে লাভ নাই, তাই না? সাজেশন আমরা সবাই চেষ্টা করি যে এগুলো আসার সম্ভাবনা বেশি, কিন্তু সাজেশন শুধু ওইটাই পড়লে হবে না, তোমার নিজে থেকে লিখতে পারার সক্ষমতা থাকা লাগবে। যে যেমন এরকম আসতে পারে যে মোবাইল ফোন ব্যবহারে ভালো দিক খারাপ দিক হয়তো সাজেশনে ছিল না, তুমি কি লিখতে পারবে না একটু? একটু কিন্তু লিখতে পারতে হবে। অর্থাৎ সাজেশন কমন পড়লে আলহামদুলিল্লাহ খুবই ভালো লিখলাম, সাজেশন কমন না পড়লে জন্য লিখে আসতে পারি 2.5 থেকে 3 পেজ। কম্পোজিশন কয় পেজ লিখতে হয়? ওয়ান সেকেন্ড, 4 থেকে 5 পেজ সর্বোচ্চ। ঠিক আছে, আচ্ছা। তারপর আমরা সাজেশন আমাদের মতো করে দেওয়ার চেষ্টা করব। তবে এটা আসলে আলাদা করে দেওয়ার কিছু নাই। ইংরেজির মজার ব্যাপারটা হলো, তোমাদের বোর্ডে সাধারণত যেগুলো বেশি বেশি আসে, এই যে দেখো কোনটা, ওয়াটার পলিউশন বেশি বেশি আসছে, ট্রি প্ল্যান্টেশন বেশি বেশি আসছে, ডিফরেস্টেশন বেশি বেশি আসছে, এটা আবার আসার সম্ভাবনা অনেক বেশি। আগে কি মনে করতাম জানো? গত বছর যেটা এসেছে এবছর সেটা আসবে না। এখন দেখা যায় গতবার যেটা আসছে এবারও সেটা আসছে, এমনও কিন্তু হয়। সুতরাং অবশ্যই যেগুলো ইম্পর্টেন্ট আমরা সবগুলো এখানে মেনশন করেছি, আশা করা যায় এর ভেতর থেকেই আসবে। এখানে মজার ব্যাপার কি জানো? ওয়াটার পলিউশন, ট্রি প্ল্যান্টেশন, ডিফরেস্টেশন, খুব ইম্পর্টেন্ট 3টা টপিক। তিনটা কিন্তু ঘুরে ফিরে অনেকখানি একই ধরনের। কিরকম? তিনটাতে পরিবেশ নিয়ে বলা হচ্ছে, ঠিক কিনা? ট্রি প্ল্যান্টেশন মানে বৃক্ষ রোপণ করছি, পজিটিভ। ডিফরেস্টেশন মানে গাছ কেটে ফেলছি, নেগেটিভ। কিন্তু একই জিনিস হলো না, একই কথাই বলছি না আমরা? অর্থাৎ আমরা বলতে পারি যে তুই অনেক সুন্দর, কথা বলতে পারি তুই অসুন্দর না, একই কথা কিন্তু। তার মানে তুমি একই জিনিস লিখবা, একবার লিখবা যে ডিফরেস্টেশন খুব খারাপ, এটা আমাদের এড়ানো উচিত, আমাদের গাছ রোপণ করা উচিত। আর এখানে আমরা বলবো যে গাছ রোপণ করা অনেক ভালো, গাছ কেটে ফেলা ঠিক না। তার মানে থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, একই জিনিস ঘুরে আমরা লিখে দিলাম, আমাদের কিন্তু হয়ে গেল। ভাইয়া ওয়াটার পলিউশন কিভাবে এটার সাথে মিলে? ঘুরে ফিরে দেখো তিনটাতেই পরিবেশ নিয়ে বলা হচ্ছে, ঠিক কিনা? তার মানে আমার মূল কথাগুলো একই থাকবে, জাস্ট ট্রি প্ল্যান্টেশনের জায়গায় বা ডিফরেস্টেশনের জায়গায় ওয়াটার পলিউশন বসিয়ে দিলাম, মোটামুটি হয়ে গেল না? ইয়াস। সো আমরা দেখে নেই কোনগুলো তোমাদের বেশি বেশি এসেছে। এখন এখানে দেখতে পাচ্ছি উইন্টার মর্নিংটা অনেকবার এসেছে, তাই না? এনভায়রনমেন্ট পলিউশন এটা অনেকবার এসেছে। ওয়ান্স अगेन পলিউশন রিলেটেড সবগুলো কিন্তু একই ধরনের হয়ে গেল। ট্রাফিক জ্যাম, এটা তো সবসময় আসে।
এইটা খেয়াল করে দেখো, যে জিনিসগুলো আমরা চারপাশে দেখতে পাই সেগুলাই কিন্তু পরীক্ষায় আসে। ট্রাফিক জ্যাম, আসলে রাস্তায় বেরোলে অনেক জ্যাম থাকে, আসলে কিন্তু অনেক পানি দূষণ হচ্ছে, আসলে কিন্তু বাংলাদেশে গাছের সংখ্যা কমে যাচ্ছে, তাই না? এই জন্য আমাদের জন্য যেগুলো কনসার্নিং সেগুলো বারবার আসে। রিশাদ বলছে আমাদের টেস্টে এনভায়রনমেন্ট আসে, এক্স্যাক্টলি এগুলাই ঘুরে ফিরে সবসময় আসে, ঠিক কিনা? স্কুল ম্যাগাজিন ইম্পর্টেন্ট। এখন ভালো কথা, তোমরা যারা ফেসবুকে আছো, খুবই ভালো হয় যদি অ্যাপে জয়েন করে ফেলো। কেমন? কারণ ফেসবুকে সবসময় না আসলে প্রপারলি কানেক্ট করা যায় না, অ্যাপে থাকলে আমাদের জন্য খুব সুবিধা হয় তোমাদের সবগুলো বিষয় দেখার, সবগুলো কমেন্ট দেখার। এই যে অনেকে কমেন্ট করছে ট্রাফিক জ্যাম আসছে, ডিফরেস্টেশন আসছে, এক্স্যাক্টলি ঘুরে ফিরে কিন্তু এগুলোই আসে, সবসময় এগুলোই আসবে, ভয়ের কিচ্ছু নাই। এখন আমরা যে মজার কাজটা করব সেটা হলো, এটা তোমরা আগে অনেকে করেছো, যারা ক্লাস 10-এ আমাদের সাথে ছিল অনেকে দেখেছো, যে প্যারাগ্রাফ লেখার কৌশল অর্থাৎ একটা ফরম্যাট দেখে ফেলা। এই ফরম্যাটে তুমি মোটামুটি যে কোনো নেগেটিভ জিনিসই লিখতে পারবে। এখন এটা কি খুব পারফেক্ট কিছু? পারফেক্ট একেবারেই না। যেমন যদি বলে যে এনাম ভাইয়াকে নিয়ে একটা প্যারাগ্রাফ লিখো, অথবা আরিফ ভাইয়াকে নিয়ে একটা প্যারাগ্রাফ লিখো, দুইটা মানুষ কি এক? না। দুইজনে শিখর টিচার, দুইজনে সায়েন্সে পড়াশোনা করেছেন, দুইজনে বুয়েটে পড়াশোনা করেছেন, দুইজনে নেভাল আর্কিটেকচারে ছিলেন, দুইজনে আইবিএতে এমবিএ, আরিফ ভাই হয়তো করেন নাই, বাট ঠিক আছে, অনেক কিছু মিলবে। কমন যে জিনিসগুলো মিলে যাচ্ছে আমরা সেগুলো নিয়ে একটা ফরম্যাট বানাতে পারি। তারপর আলাদা করে বলতে হবে যে আরিফ ভাই হচ্ছে নানা, আর এনাম ভাই হচ্ছে পিঠের উপরে তাল ফেলেন। তাদের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স সেটা কিন্তু আলাদা করে আমরা মেনশন করব, ঠিক কিনা? সুতরাং এখানে আমরা অটো ফরম্যাটে যে ব্যাপারগুলো কমন আসে সেগুলো একসাথে দেখাচ্ছি, তারপর নিজে থেকে লিখতে পারতে হবে। দেখো ট্রাফিক জ্যাম আর লোডশেডিং তো এক জিনিস না, তাই না? সো আমি খারাপ দিকগুলো কমন রাখলাম, তারপর বলবো ট্রাফিক জ্যামে তো ভাই আমি স্কুলে পৌঁছাতে পারি না, লোডশেডিং এ বলবো যে স্কুলে পৌঁছালাম কিন্তু লোডশেডিং এর জন্য পড়তে পারি না, তখন আমি নিজে থেকে লিখবো। সো আমরা অটো ফরম্যাটটা দেখি, খুবই ইজি জিনিস, তোমরা অনেকে আগে দেখেছো, আর এখনো দেখলে বুঝতে পারবে কত সহজ জিনিসটা। যে কোনো নেগেটিভ টপিকে যদি আসে আমি মোটামুটি এটা লিখে দিতে পারবো। চলো শুরু থেকে ভাবি। ট্রাফিক জ্যাম ডেফিনেশন তো আমি নিজে যখন লিখবো তখন দিবই। ট্রাফিক জ্যাম মিন্স কি? রাস্তায় গাড়ি যখন আটকে যায়, তাই না? দ্য ব্লকেজ অফ ভেহিকলস অন দ্য স্ট্রিট, এটা বললেই হয়ে যাচ্ছে। এখন কমন প্যাটার্নে যদি যাই, ট্রাফিক জ্যাম, লোডশেডিং সবগুলোর ক্ষেত্রে কি বলা যেতে পারে? দেখো, ট্রাফিক জ্যাম ইজ এ সিরিয়াস এন্ড হার্মফুল প্রবলেম। সবগুলোর ক্ষেত্রে এসিড থ্রোয়িং, করাপশন, চাইল্ড লেবার, টেরোরিজম সবগুলো কিন্তু সিরিয়াস এন্ড হার্মফুল প্রবলেম, কমন জিনিস পেয়ে গেলাম। এবং তারপর আমরা বলবো এটা আমাদের দেশের জন্য না, সব দেশের জন্যই খারাপ। ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার কান্ট্রি বাট অলসো ফর আদার কান্ট্রিজ। এন্ড এই গ্রামাটিক্যাল মিস্টেকটা আমি সবসময় তোমাদেরকে দেখাই, তারপর অনেকে খেয়াল রাখে না। কি খেয়াল রাখে না বলো? লেখার মধ্যে শুধু বানান ভুল হলেই ভুল তা কিন্তু না, লেখার সৌন্দর্য বলে একটা ব্যাপার আছে। আমি অলসো মানে হচ্ছে আরো, টু মানে হচ্ছে আরো, দুইবার বলে কি আরো আরো যাবে না না? সুতরাং আমি হয় শুধু অলসো বলবো, না হলে শুধু টু বলবো, এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আমি বললাম এটা আমাদের জন্য খুব খারাপ জিনিস। কিভাবে খারাপ মনে আছে? হু, হোয়াট, হোয়ার, ওয়েন, হাউ, কিভাবে খারাপ সেটা বলছি। ট্রাফিক জ্যাম ইজ ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল হারমোনি এন্ড হ্যাপিনেস। আমাদের সমাজে যে সুন্দর ভারসাম্য ছিল, আনন্দ ছিল, নষ্ট হয়ে যাচ্ছে। ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল, হুইচ ইজ হাইলি অ্যালার্মিং। দিনে দিনে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যেটা খুব আশঙ্কাজনক। Keeping this problem, we cannot imagine a peaceful and happy life. এই সমস্যা থাকলে আমরা কিন্তু শান্তিপূর্ণ জীবন কোনো দিনও পাবো না। তাহলে আমরা বললাম যে খারাপ জিনিসগুলো কি কি, তাই না? এবার আমরা বলতে পারি যে তাহলে কি করা উচিত, কিভাবে, হাউ, তাই না? হাউ ক্যান আই সলভ দিস প্রবলেম? শুরুতেই আমরা বলে দিচ্ছি, ট্রাফিক জ্যাম ইজ ডিফিকাল্ট টু এরাডিকেট টোটালি ফ্রম দ্য সোসাইটি। একদম সাথে সাথে আমরা সমাজ থেকে পুরোপুরি নির্মূল করতে পারবো না, তবে আমরা কি করতে পারি? উই মাস্ট ট্রাই টু মিটিগেট দিস ইস্যু এট এনি কস্ট। মিটিগেট মানে কি? নির্মূল করতে পারলাম না, তোমার হয়তো মাইগ্রেনের ব্যথা ওষুধ খেলেই চলে যাবে না, কমবে, একটু প্রশমিত হবে, তাই না? আমরা কিন্তু প্রশমিত করতে পারি। তাহলে এটা কেন আমাদের দরকার দূর করা বলো তো? বিকজ উইদাউট রিমুভিং দিস অ্যাকিউট প্রবলেম পিপল ক্যান নট গেট রিলিফ। কিউট মানে কি? সুন্দর। অ্যাকিউট মানে হলো তীক্ষ্ণ, জটিল, মারাত্মক। আমরা জ্যামিতিতে দেখেছি না, অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল, মানে কি সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সূক্ষ্ম একটা সমস্যা। অ্যাকিউট প্রবলেম, মানুষ কিন্তু শান্তি পাবে না।
সবাই একটা সমাধান চায়, এভরিবডি ওয়ান্টস আ গুড সলিউশন এন্ড রিলিফ, তাই না? এই যে আমরা এখন গভর্নমেন্ট নিয়ে বলবো, অ্যাওয়ারনেস নিয়ে বলবো। গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড টু ওভারকাম দিস সিনারিও। সরকার এগিয়ে আসা উচিত এই প্রেক্ষাপটটা বদলানোর জন্য। The law forces agency should arrest them for creating this kind of problem. আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তাদের অবশ্যই এগিয়ে আসা উচিত, যারা এই সমস্যার সূত্রপাত ঘটাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। লাস্টে সেটা মানে কনক্লুশনে সুন্দর করে বলে দিচ্ছি, ট্রাফিক জ্যাম, লোডশেডিং is possible to be mitigated by raising public awareness, so we should be more aware to find a proper solution. এখন তোমরা বলছো ভাইয়া এই জিনিসটা আমি কি পাবো? অবশ্যই পাবে। এই যে স্লাইড গুলো, এটা কিন্তু তোমাদেরকে অ্যাপে দিয়ে দেওয়া হচ্ছে, সুতরাং তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আল্লাহ ভাইয়া একটু স্ক্রিন থেকে সরেন, একটা স্ক্রিনশট নেই। কোনো সমস্যা নেই, তুমি অ্যাপে সবই পেয়ে যাবে, তাই না? এবং এই যে তোমরা বলছো ভাই সাজেশন দেন, আমি এটাই বললাম, কি বললাম বলো তো, যেগুলো বেশি বেশি বোর্ডে এসেছে সেগুলাই তোমার পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, এবং সেগুলো সবগুলো কিন্তু আজকের স্লাইডে দিয়ে দেয়া আছে, তাই না? সো নো ওয়ারি, জাস্ট রিল্যাক্সে ক্লাসটা করি, ওকে? যারা বলছে ভাইয়া কমেন্টে অনেক দুষ্টু দুষ্টু কমেন্ট করছে, দেখিও না, তুমি আমার কথাগুলো শুনো, তাই না? তাহলে তো কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এইবার চলো আমরা আরেকটা দেখি যে গুণাবলী। এর আগে দেখলাম খারাপ জিনিসগুলো নিয়ে যদি আসে, এবার ভালো দিকগুলো নিয়ে যদি আসে তাহলে কিভাবে লিখতে পারি? ওয়ান্স এগেন আমরা কিন্তু অটো ফরম্যাটে দেখছি, এনাম ভাই, আরিফ ভাই দুইজনই শিখর টিচার, দুইজনে অনেক ভালো টিচার, দুইজনে অনেক ভালো লাগার মতো টিচার। আমরা কিন্তু স্পেসিফিকলি মেনশন করছি না, কারণ অটো ফরম্যাট কমন জিনিসগুলা। এটা হলো মাল মশলা কঙ্কাল, কঙ্কালের উপরে তারপর তুমি একটু মাল মশলা চড়াবা, যে আসলে পোলাইটনেস আর ফ্রেন্ডশিপ তো এক জিনিস না। তখন তুমি নিজে থেকে বলবা যে ফ্রেন্ডশিপ নিয়ে কিছু বললা, পোলাইটনেস নিয়ে কিছু বললা, তাই না? সো চলো ভালো দিক হলে কি বলবো। ওয়ান্স এগেন আগেরটা আমরা কি বলেছিলাম, ট্রাফিক জ্যাম খুব খারাপ, এটা থাকলে আমরা শান্তি পাই না। এখানে উল্টাটা বলবো, politeness কিংবা কি আছে, honesty, discipline is one of the most valuable and powerful elements of our success in life. জীবনের সাফল্যের পেছনে অন্যতম মানে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী উপাদান হচ্ছে patriotism, discipline, honesty. It enriches, সমৃদ্ধ করে, সেলফ কনফিডেন্স এন্ড পার্সোনালিটি, আত্মবিশ্বাসের ব্যক্তিত্বকে অনেক সমৃদ্ধ করে। If we want to be successful in life, we must attain such quality. জীবনে সফল হতে হলে এই গুণগুলো আয়ত্ত করা অবশ্যই প্রয়োজন। ইট ইজ এসেনশিয়াল ফর আওয়ার মেন্টাল স্ট্রেংথ, আমাদের মানসিক শক্তি বৃদ্ধির জন্য এটি অপরিহার্য। ডিসিপ্লিন ক্যান ডু ওয়ান্ডার্স ফর আওয়ার সাকসেস, আমাদের সাফল্যের জন্য বিস্ময়কর অবদান রাখতে পারে। ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ ডিসিপ্লিন টু রিটেইন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিংস, মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার, বজায় রাখার জন্যও কিন্তু এটা ভীষণ প্রয়োজন। উইদাউট ডিসিপ্লিন নোবডি ক্যান অ্যাচিভ এনিথিং রিমার্কেবল অর গ্লোরিয়াস, এই গুণটা না থাকলে কেউই কিন্তু কোনো উল্লেখযোগ্য কিংবা অসাধারণ সাফল্য অর্জন করতে পারে না। মোস্ট অফ দ্য গ্রেটেস্ট পারসনস হ্যাভ গেইনড সাকসেস বিকজ অফ ইট, পৃথিবীতে যারা বরণীয় স্মরণীয় আছেন তারা কিন্তু সফল হয়েছেন এই গুণটার বদৌলতে। ডিসিপ্লিন ব্রডেন্স আওয়ার আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে, তাই না? Therefore, we should have this quality at any cost in order to succeed in life. এই যে ছোট্ট আরেকটা ব্যাপার, therefore যখনই লিখবো আমরা একটা কমা দিব, কেমন? এগুলো খেয়াল রাখতে হবে কিন্তু। এখন তাহলে তুমি যদি দেখো, সুন্দর করে শুরুতে বললাম এটা ভালো দিক, কেন ভালো দিক সেটাও বললাম যে এটার মাধ্যমে এই গুণগুলো আসে। তারপর বললাম যে কিভাবে করা উচিত, আমাদের এই গুণটা অর্জন করা উচিত, এবং এটার মাধ্যমে অনেক ভালো কিছু হবে। লাস্ট এসে ওই কথাটাই বললাম যে আমাদের সবার এটা অর্জন করার জন্য, সাফল্য পাওয়ার জন্য এগুলো আয়ত্ত করা উচিত। তাহলে তুমি খেয়াল করে দেখো যে এইটা লিখলে তোমার কিন্তু ১.৫ পৃষ্ঠা হয়ে যাচ্ছে, তাই না? অ্যাপে ক্লাস আসতেছে না কেন একজন বলল, অ্যাপে কিন্তু ক্লাস হচ্ছে, তুমি জয়েন করে ফেলো, দেখবে যে ওখানে ক্লাসটা হচ্ছে। আমি সবাইকে বলবো যারা ফেসবুকে আছো, তোমরা যদি অ্যাপে চলে আসো তাহলে সবচেয়ে ভালো হয়, কেমন? গুড। এখন একটা ব্যাপার খেয়াল করবে, একই প্যারাগ্রাফ তুমিও লিখলে তোমার বন্ধুও লিখলো, সে পেল ৯, তুমি পেলে ৬, কেন? এইখানে তুমি জাস্ট পড়ে দেখো কতগুলো শব্দ আছে এখানে। অ্যাটেইন অর্জন করা, এসেনশিয়াল অপরিহার্য, রিটেইন ধরে রাখা, বজায় রাখা, রিমার্কেবল উল্লেখযোগ্য, গ্লোরিয়াস অসাধারণ, তারপর কি ব্রডেন আউটলুক। এই যে খেয়াল করে দেখছো কতগুলো সুন্দর সুন্দর শব্দ, এই জিনিসটা কিন্তু তোমাদেরকে অনেক হেল্প করে।
তাই না? সো তুমি অনেক শব্দ পারতে হবে তা না, কিন্তু সুন্দর সুন্দর কিছু শব্দ জানতে হবে, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় ভালো মার্কটা পাবে। নামাজের জন্য বিরতি কয়টায় দিলে ভালো হয়? আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা অবশ্যই নামাজের বিরতি দিব। আর এত লম্বা ক্লাস, একটু তো বিরতি এমনিও দরকার। সো আমি একটু খবর নেই, কেমন কয়টায় দিলে ভালো হয়, জামাত কয়টায়? তোমরা জানলে একটু কমেন্ট করো। হ্যাঁ, নামাজ তো পড়তে হবে সেটা জানি, কয়টায় ছুটি দিলে ভালো হয় সেটা একটু সবাই বলতে। 4:15? ঠিক আছে, তাহলে আমরা 4:15-তে 10 মিনিটে বিরতি দিব, কেমন? ঠিক আছে। এইবার বৈজ্ঞানিক আবিষ্কার এগুলো খুব একটা আসে না সাধারণত, সেই জন্য এটা আমি ডিটেলসে যাচ্ছি না। মূলত এখানে এটাই বলা হয়েছে যে হ্যাঁ, আমরা বিজ্ঞান প্রযুক্তির যুগে আছি। চলো একটু ছোট্ট করে পড়ে দেখি। আমরা বিজ্ঞান প্রযুক্তির যুগে বাস করছি। এই আধুনিক বিজ্ঞানের মাধ্যমে আমরা কিন্তু অসাধারণ নিউমারাস, দেখো সুন্দর একটা শব্দ, অনেকগুলো আবিষ্কার করতে পেরেছি। যেমন হতে পারে মোবাইল ফোন ইজ ওয়ান অফ দেম, মোবাইল সেগুলোর একটা। এটা বিজ্ঞানের আশীর্বাদ। আমরা কিন্তু আজকে অনেকগুলো লক্ষ্য, ভেরিয়াস মানে অনেক রকম লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে পারছি এই মোবাইল ফোনের মাধ্যমে। পৃথিবীর দূরতম যে প্রান্তগুলো আছে, রিমোটেস্ট প্লেসেস, আমাদের হাতে মুঠোয় চলে এসেছে। এটা কিছু ব্যতিক্রম ধর্মী ক্ষমতা আছে। আমাদের এই প্রযুক্তিটা সঠিকভাবে ব্যবহার করা উচিত। যদি আমরা ঠিকভাবে ব্যবহার করি, তাহলে বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের জ্ঞানটাকে বৃদ্ধি করতে পারি, তাই না? ওয়াইড ইন আওয়ার নলেজ। ক্রিকেটে ওয়াইড বল দেয় না, যে দূর দিয়ে চলে গেছে। ওয়াইড এর মানে কি? আরো প্রসারিত করা, দূর করা, তাই না? হ্যাঁ, এই জিনিসটা আমাদেরকে অনেকগুলো সুযোগ দেয় এবং আমাদের তরুণ প্রজন্মের উপরে অনেক প্রভাব বিস্তার করে। কিন্তু এর কিন্তু ভালো দিক খারাপ দিক দুটাই আছে, তাই আমাদের খারাপ দিকগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। আমাদের শুধু ভালো দিকগুলোতেই ফোকাস করতে হবে, যেটা মাধ্যমে আমরা অনেক চমৎকার ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি করতে পারবো। তাহলে খেয়াল করে দেখো, খুব সিম্পল সব প্যারাগ্রাফ, কঠিন কিচ্ছু নাই, তাই না? আমি একটা ফরম্যাট দেখিয়ে দিলাম, যে ফরম্যাটে তুমি মোটামুটি লিখতে পারবে। এটা হচ্ছে কঙ্কাল। এই কঙ্কালের উপরে তোমার কিন্তু কি করতে হবে? মাল মশলা, মাংস বসাতে হবে। সেটার জন্য স্পেসিফিক লিখতে হবে যে মোবাইল ফোন জিনিসটা কি, এটার মাধ্যমে আমরা কি কি করতে পারি। বলতে পারি যে উই ক্যান কমিউনিকেট উইথ আদার পিপল, উই ক্যান টেক্সট দেম, উই ক্যান টক টু দেম, উই ক্যান ডু ক্যালকুলেশনস, উই ক্যান ইউজ মেসেঞ্জার, উই ক্যান অ্যাটেন্ড ক্লাসেস অনলাইন, উই ক্যান লার্ন এডুকেশন। এগুলো আমি নিজে নিজে বলতে পারি, তাই না? গুড। এখন তাহলে আমরা মোটামুটি আইডিয়া পেলাম যে ভালো দিক, খারাপ দিক এবং তথ্য প্রযুক্তি এগুলো নিয়ে কঙ্কালটা কিভাবে করে, অটো ফরম্যাটটা কিভাবে করে সেটা দেখে ফেললাম, তাই না? কেউ কেউ বলছে যে সাউন্ড কম, এটার জন্য ওখানে আমি বলে দিয়েছি, ওনারা অবশ্যই দেখবেন। ঠিক আছে, আশা করি সাউন্ডের সমস্যাটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, অনেকে বলে যে ভাইয়া, এই যে কোয়েশ্চেন আনসার প্যারাগ্রাফ গুলো কিভাবে লিখবো? বেশ কয়েকটা প্রশ্ন থাকে কিন্তু, ভাইয়া কয় শব্দে প্যারাগ্রাফ লিখবো? যদি পরীক্ষায় বলে দেওয়া থাকে 200 শব্দে লিখতে, তখন 200 শব্দে লিখবে। সাধারণত পরীক্ষায় বলে দেয় না, তাই না? সুতরাং এই যে দেখো, এখানে কিন্তু বলে দেয় নাই। সেজন্য আমি কি বললাম যে 2.5 থেকে 3 পেজ লিখলেই সবচেয়ে ভালো, তাই না? তাহলে আর কোনো ঝামেলা নাই। 200 শব্দ বললে মিনিমাম 2 পৃষ্ঠা লিখো, হয়ে যাবে। যাক, কেউ কেউ বলছো সাউন্ড কম, কেউ কেউ বলছো ঠিক আছে। অপারেশন টিমে যারা আছেন তারা চেষ্টা করছেন, অবশ্যই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একটা কথা বলবো, আমরা প্যারাগ্রাফে কি শিখেছিলাম? শুরুতে আমরা টপিক লিখছি, তারপর আমরা সাপোর্টিং ডিটেলস, তাই না, ওটা দিচ্ছি, মানে বডি যেটাকে বলে। লাস্টে আমরা কনক্লুশন লিখছি। খেয়াল করে দেখবে এখানে প্রশ্নগুলো এমন ভাবেই সাজানো থাকে, তুমি একদম আমি যে ফরম্যাট দেখালাম ওভাবেই। শুরু থেকে ডেফিনিশন, ন্যাশনাল ফ্ল্যাগ কি জিনিস, তারপর সাপোর্টিং ডিটেলস, ওটা সম্পর্কে একটু আমরা ব্যাখ্যা বিশ্লেষণ, কিভাবে পতাকাটা পেলাম, দৈর্ঘ্য প্রস্থ কি, কিভাবে এটা উত্তোলন করা হয়। খেয়াল করে দেখো, হু, হোয়াট, ওয়্যার, ওয়েন, হাউ, ডব্লিউএইচ কোয়েশ্চেনে কিন্তু আসছে। লাস্ট আমরা কনক্লুশনে কি বলছি? কিভাবে পতাকার মর্যাদা আমরা রক্ষা করতে পারি এবং সমুন্নত করতে পারি। কনক্লুশনে আমরা কিন্তু এগুলো এমনিতেই লিখতাম। তাহলে অ্যানসারিং কোয়েশ্চেনে তুমি জাস্ট এগুলো উত্তর দিয়ে দিয়ে লিখে যাবে, তোমার কিন্তু হয়ে গেল। তো ফ্লোটা কিন্তু স্মুথ থাকলো। কেউ বলতে পারে ভাইয়া, আমি এইটা কি এখানে লিখতে পারি, অর্থাৎ এইটা আগে দিলাম ওইটা পরে দিলাম করতে পারি? সেটা করলে কিন্তু ভালো হবে না, কারণ হলো ফ্লোটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তুমি কি হাত ধুয়ে খেতে বসবে না খাওয়ার পরে হাত ধুবে? অবশ্যই আগে হাতটা ধুয়ে তারপর খেতে বসা উচিত। সো প্যারাগ্রাফটা এইভাবেই লেখা উচিত, তাই না? ঠিক আছে, এখন কথা হলো, এই যে প্যারাগ্রাফ গুলো তোমরা বলছিলে ভাইয়া আর একটু বড় করে দেখান, আর একটু সুন্দর করে দেখান। শুরুতে আমরা সাজেশন দেখলাম না কোনটা কোনটা বেশিবার পরীক্ষায় আসে। এক্স্যাক্টলি প্রত্যেকটা প্যারাগ্রাফ
আমরা চেষ্টা করেছি এখানে সুন্দর করে দিয়ে দেওয়ার। এগুলো ধরে ধরে পড়া কিছু নেই, কারণ হলো এগুলো সবগুলোই তোমরা জানো, তাই না? সুতরাং তোমাদের দায়িত্ব হলো এই জিনিসটা তোমরা তোমাদের অ্যাপে ঢুকলে এই ক্লাসের নিচে পিপিটি পেয়ে যাবে, সেখান থেকে পড়ে নিবে, যেন তোমাদের পরীক্ষার আগে কোনো টেনশন করতে না হয়। সেজন্য মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ এখানে দিয়ে দেওয়া আছে। তারপরে একটা দুইটা আমরা দেখতে পারি। ট্রাফিক জ্যাম, এটা নিয়ে তো কথা বলেছি, আলাদা করে দেখার কিছু নেই। ইন্টারেস্টিং কিছু পেলে দেখবো, কেমন ভিলেজ ফেয়ার, আর্লি রাইজিং। আচ্ছা, এইটা দেখা যেতে পারে। কেন দেখা যেতে পারে জানো? আচ্ছা, নিধি বলছে ভাইয়া কত শব্দে লিখবো। আবারও বলছিলাম যে তোমার কত শব্দে লিখতে হবে এটা নিয়ে মাথা প্রেশার নেওয়ার কিচ্ছু নাই, কেমন? তুমি অবশ্যই শুধু এটাই মাথায় রাখবে যে 2.5 থেকে 3 পেজ যেন হয়, কেমন? ঠিক আছে। ডান বাম পেজে না লিখলে কি প্রবলেম হবে সায়েম জানতে চাইছে, এই ব্যাপারটা নিয়ে একটু বলে দেই। মনে রাখবে শুধুমাত্র সিভি, ফর্মাল লেটার, সেগুলোতে আমরা সবসময় চেষ্টা করব, ধরো সিভি বা ফর্মাল লেটার যখন লিখছি, বাম পেজে শুরু করলাম, ডান পেজে শেষ করলাম। যদি কোনো কারণে এর থেকে বড় হয় ক্ষতি নেই, কিন্তু বড় না হলে ভালো, কারণ তোমার খাতাটা কোন টিচারের কাছে যাবে, কোন স্কুলে যাবে তুমি তো জানো না। তিনি যদি ওরকম হন যে কেন বড় লিখছে, এটা তো ঠিক হয় না, মার্ক কেটে দেয়, তাই না? সো ফর্মাল লেটার যেটা, অ্যাপ্লিকেশন যেটা, সেখানে বাম পৃষ্ঠায় শুরু হয়ে ডান পৃষ্ঠায় শেষ হলে ভালো, তাই না? এখানে শুরু হবে, এখানে শেষ হবে। তবে হ্যাঁ, প্যারাগ্রাফে এরকম কোনো বা কম্পোজিশনে কোনো বাধ্যবাধকতা নাই। আচ্ছা, ভালো কথা। যারা সাউন্ডের কথা বলছিল, আমরা কিন্তু চেক করে দেখেছি, আমরা দেখেছি এখান থেকে সাউন্ডটা ঠিকই আছে। আশা করি এখন সমস্যা হবে না তোমাদের। তারপরে যদি হয় একটু দেখিও যে তোমার ফোনে সব ঠিকঠাক আছে কিনা। ওকে। আর যারা বারবারই বলছো প্যারাগ্রাফ কয় শব্দে লিখবে, আমি আবারও বলবো, শব্দ গুনে গুনে তো লেখা ঝামেলা। যদি বলে দেয় 200 শব্দ, ধরে রাখো 2 পৃষ্ঠা। বলে দিক বা না দিক, তুমি 2.5 থেকে 3 পৃষ্ঠায় সর্বোচ্চ লিখবে, কেমন? হ্যাঁ, একজন বলছে যে সিভি তো 4 পেজও লাগে, লাগতে পারে, তবে 2 পেজে হলে ভালো হয়। না হলে যে একদম মার্ক কেটে দিবে তা না, তবে হলে একটু ভালো হয় আর কি, এটাই হচ্ছে কথা। সেটা দিয়ে আমরা আলোচনা করব, তখন দেখা যাবে। নূর মিথিলা বলছে ভাইয়া প্যারাগ্রাফ 2 পেজ লিখলে হবে না? হবে, 2.5 পেজ লিখলে আর একটু ভালো। বোঝাই বলছে হাতের লেখা খারাপ হলে কি মার্ক দিবে? অবশ্যই দিবে, তুমি কষ্ট করে লিখেছো, মার্ক দিবে না? কিন্তু কম দিবে, রাইট? দ্যাট ইজ দ্য থিং। হ্যান্ড রাইটিং অবশ্যই ম্যাটার করবে, কারণ হলো প্রেজেন্টেশন। এখন আমি তো একদম ছিড়াবের একটা জামা পরে আসতে পারতাম, সমস্যা কি? আমি পড়াতে পারলেই হলো, কিন্তু ঠিকই তো সুন্দর করে একটু চুলটা আছড়ে পাঞ্জাবিটা পরে আসলাম, ঠিক কিনা? হাতে লেখা সুন্দর হলে অবশ্যই ভালো, তাই না? প্যারাগ্রাফে প্রশ্ন দেয়া থাকে, তাহলে প্রশ্ন উত্তর অনুসারেই লিখতে হবে, তার ওইভাবেই দেয়। আর প্যারাগ্রাফ এত বোরিং লাগে, বোরিং সব কাজই বোরিং, কখন ইন্টারেস্টিং লাগে জানো? চলো আমরা কথা বলি, লোডশেডিং নিয়ে কথা বলি। কথা বলতে গেলে দেখবা যে এখন তো ইন্টারেস্টিং লাগতেছে, মুখস্থ করতে গেলে বোরিং লাগে। বাট আমি যখন ভাবি যে আমি মুখস্থ করব না, আমি চেষ্টা করব নিজে থেকে লেখা। ধরো আর্লি রাইজিং, এইটাই ছোট্ট করে একটু দেখে ফেলি। আর্লি রাইজিং নিয়ে আমরা কি বলতে পারি? সকালে ঘুম থেকে ওঠা, ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ কনসিডার্ড আর্লি রাইজিং। তারপর আমি হু, হোয়াট, ওয়েন, ওয়ার, হাউ সেগুলোতে যাব। 4:15 নামাজে বিরতি দিচ্ছি। সো তখন আমি বললাম যে কেন এটা করি? ইট ইজ রিয়েলি বেনিফিশিয়াল ফর আওয়ার হেলথ, তাই না? দোজ হু ওয়েক আপ আর্লি গেটস আ হেড স্টার্ট, ঠিক কিনা? আমরা কিন্তু একদম শুরুতে দিনের শুরুটা কাজকর্ম শুরু করতে পারছি। অ্যান্ড উই গেট টু স্টার্ট ওয়ার্কিং ভেরি আর্লি, একদম সুন্দর মতো আগে আগে কাজ শুরু করে দিলাম, ঠিক কিনা? এখানে আমার বিরক্ত লাগছে কি যে একই প্রশ্ন তোমার 100 বার করছো। নামাজের বিরতি বললাম 4:15, তারপরে কেন 100 বারে কমেন্ট আসছে আমি বুঝলাম না। 100 বার বললাম যে শব্দ দেখে দেখে ইয়ে করার দরকার নেই, তুমি 2.5 থেকে 3 পৃষ্ঠা লিখবা, তারপরে 50টা প্রশ্ন, ভাইয়া কয় শব্দে লিখবো, ভাইয়া বানান ভুল হলে এটা হলে কি করে দিবে কিনা। তো যখন বলছি মন দিয়ে তো শুনতে হবে। আর তুমি কিছু শুনলা না, খালি কমেন্ট করে যাচ্ছ একই জিনিস, তাহলে তো হলো না। একটা জিনিস একবার বললে মন দিয়ে শোনা উচিত, একবার না বলছে 2 বার বলবো, কিন্তু 100 বার একই কমেন্ট হলো তো সমস্যা, ঠিক কিনা? স্যার একটু অ্যাটেন্টিভ হওয়া দরকার, কেমন? যাই হোক, যে কথাটা বললা যে প্রশ্ন যদি দিয়ে দেয় যে প্রশ্ন অনুসারে প্যারাগ্রাফ, অবশ্যই সিরিয়াল অনুযায়ী লিখবা, তারা ওইভাবেই দেয়। তুমি আগে হাত ধুয়ে খেতে বসবে না, খাওয়ার পরে হাত ধুবা, অবশ্যই আগে হাত ধুয়ে পরিষ্কার করে তারপর খেতে বসবা। সো প্রশ্ন এলোমেলো করে লিখলে তো ভালো না, ঠিক কিনা? ঠিক আছে, আমরা একবার আর্লি রাইজিং এর ছোট্ট করে দেখি। শুরুতে টপিক সেন্টেন্স, ঠিক কিনা? আর্লি রাইজিং কি জিনিস? ওরা বলছে সকালে ঘুম থেকে ওঠা খুব ভালো জিনিস, যখন সূর্য আধার কেটে উঠছে,
পৃথিবীটা খুব শান্তিতে ভরে আছে, পাখিরা ডাকছে, ঠান্ডা বাতাস বইছে, তখন খুব ভাল লাগে, এটা আনন্দময় অনুভূতি পায়। এই আর্লি রাইজিংটা কি সেটা আমরা শুনলাম, এটার বেনিফিটটা কি? শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্য দেখি তা না, আমাদের দিনটা আমরা শুরু করতে পারি খুব সজীব ভাবে এবং খুব ইতিবাচক একটা মানসিকতা নিয়ে, তাই না? তুমি 10টা বাজে উঠবে, মা এসে ধাক্কাবে, কেড়ে উঠিস না কেন, গাধা ঘুমায় আসিস, ভাল লাগে না। কিন্তু আগে আগে উঠলে ভাল লাগে। যে সকালে উঠে সে কিন্তু সারাদিনে বেশি কাজ অর্জন করতে পারে, আর যে ঘুমায় থাকে সে পারে না, তাই না? তাদের কিন্তু একটা সময় থাকে যে সারাদিনের কাজগুলো প্ল্যান করে ফেলার, এবং কোন রকম ঝামেলা ছাড়া সকালে থেকেও জ্বালায় না। সুতরাং ওই সময়টা সুন্দর করে তারা কাজগুলো সেরে ফেলতে পারে। সবকিছু নীরব থাকে সকালে, সেটা নিজের জন্য অনেক কাজে আসে। এবং সেখানে সে পড়াশোনা করতে পারে, ব্যায়াম করতে পারে, মেডিটেশন করতে পারে। এবং এই সকালে ওঠার সাথে কিন্তু মানসিক শারীরিক স্বাস্থ্যেরও সম্পর্ক আছে। যারা অনেক এংজাইটিতে ভুগে পরীক্ষার সময় যে কেমনে করব, এই এংজাইটি স্ট্রেসকে ট্যাকল করার জন্য, ফাইট দেওয়ার জন্য, নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য সকালে উঠলে আমরা ডিসিপ্লিন থাকতে পারি, তাই না? সার্কেডিয়ান রিদম বলতে কি বোঝায়? শরীরের যে দেহ ঘড়িটা থাকে, যে আমার শরীর কিন্তু রাতে ঘুমাতে চায়, সে সুন্দরভাবে মেনটেন করা যায়, তাই না? ঘুমের প্যাটার্নটা সুন্দর হলে আমাদের শরীরও ভালো থাকবে। শেষে আমরা বলতে পারি সকালে উঠার উপকারিতা অনেক বহুমুখী। এইটা অবশ্যই আমাদের চর্চা করা উচিত। সকালে উঠলে আমরা অনেক স্নিগ্ধতা পাই, সকালের যে সৌন্দর্য আছে, আমরা একটা গঠনমূলক দিন কাটাতে পারি, এবং দিনটাকে খুব ফুলফিলিং, মানে খুব সার্থক করতে পারি। সুতরাং আমরা অবশ্যই যেন সূর্য ওঠার সাথে সাথে আমরাও ঘুম থেকে উঠে যাই এবং দিনটাকে বরণ করে নেই, ঠিক কিনা? এই যে এই জিনিসটা কিন্তু পড়ে পড়ে শোনানোর কিছু নাই, তোমাদের পড়তে হবে। কেন পড়তে হবে? জাস্ট লেখাটা দেখো, কোয়ালিটি, সার্কেডিয়ান রিদম, ট্র্যাঙ্কুইলিটি, প্রোডাক্টিভ, ফুলফিলিং, কাল্টিভেটিং। তুমি যদি শব্দগুলো ইউজ করো তাহলে অবশ্যই অবশ্যই তোমার ইমপ্রেশন অনেক ভালো হবে। আর যদি বেকুবের মতো, ইফতেখারের মতো ময় ময়ে ময় ময়ে লিখে চলে আসো, তাহলে কি হবে? ময় ময়ে মার্কা মার্ক পাবা, রাইট? রেজাল্ট দিয়ে আম্মু বলো কি পেয়েছিস? ময় ময়। তারপর বাবা মায়ের মায়ের, রাইট? সো ঠিক আছে, এখানে প্যারাগ্রাফ গুলো সবই দেয়া আছে। এটা তোমাদের দায়িত্ব, এগুলো কিন্তু অবশ্যই পড়বা। যে ভাইয়া ময় ময় পরে পড়বো, ভালো লাগতেছে না, এটা করলে হবে না। ওই জমায় রাখলে পড়া কিচ্ছু হবে না, তাই না? যতগুলো আছে অবশ্যই অবশ্যই দেখতে হবে, কেমন? তাহলে অপেক্ষা করছে কিন্তু, পরীক্ষায় ফেল করলে অনেকে হয়তো একটা রিক্সা কিনে ধরাই দিবে, বলবে যে যাও। ঠিক আছে, তো এটা কিন্তু করা যাবে না, তাই না? ওকে, তাহলে বুক ফেয়ার, হ্যাঁ সবই দেখলাম আমরা। লোডশেডিং, হ্যাঁ, যা যা ইম্পর্টেন্ট আছে সবই আমরা দেখে ফেললাম। অনেকে বলেছে স্কুল ম্যাগাজিন, ভিলেজ ডক্টর, ট্রি প্ল্যান্টেশন, যা যা আসে তোমাদের সব এখানে দিয়ে দেওয়া আছে। এখন আমরা নামাজের বিরতিতে যাব এবং তারপর আমরা ডায়ালগ নিয়ে আলোচনা করব। ওকে, সুতরাং একদম লাস্ট মোমেন্টে, ডু ইউ হ্যাভ এনি মোর কোয়েশ্চেনস রিগার্ডিং হাউ টু রাইট প্যারাগ্রাফ? যদি থাকে একটা দুটো প্রশ্ন দেখে ফেলি, সবে কিন্তু বলেছি, অনেকবার করে বলেছি। আন্ডারলাইন করা যাবে? হ্যাঁ, টাইটেলে আন্ডারলাইন করতে পারো। টাইটেল তুমি চাইলে সবগুলো বড় হাতের অক্ষরে লিখতে পারো, অথবা প্রথম অক্ষরটা বড় হাতে দিতে পারো, আর আন্ডারলাইন অবশ্যই করতে পারো, নীল কালিতে লিখতে পারো। এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। কালার পেন অবশ্যই শুধু নীল কালি, সবুজ কালি, লাল কালি এগুলো ইউজ করবা না। ভালো হয় পুরাটাই কালো কালিতে লিখলে, কেমন? ঠিক আছে, তাহলে আমরা নামাজের বিরতিতে যাচ্ছি, শুরু করছি। কয়টা শুরু করবো বলো? মইনুল, এসব চ্যাটে লিঙ্ক দিও না, বেশি দুষ্ট হয়ে যাচ্ছ। 30-এ শিওর? আচ্ছা ঠিক আছে, সবাই যখন বলছো 4:30-এ, কেমন? নামাজের বিরতি। সুন্দর মতো নামাজ পড়ে আবার চলে আসবা, হারাই টারাই যাবা না আবার। ওকে।